Good evening everyone, welcome to my class. আজকে আমরা PYQ সিরিজের পার্ট 22 তে চলে এসেছি এবং শুধু PYQ সিরিজই না, এখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সম্পর্কেও ডিসকাস করব। 15টা কোয়েশ্চেন থাকবে অ্যাজ ইউজুয়াল। গতকাল সায়েন্সের ক্লাস গেছে, আশা করি তোমরা ক্লাসটা দেখেছো। এবং আজকে আমরা করছি জিকে জিএস সেশন। ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, which of the following is the multi-purpose rock and earth filled embankment dam on the ভাগীরথী রিভার? ভাগীরথী রিভারের উপর নির্মিত বহুমুখী শিলা এবং মাটি ভরাট বাঁধটি নিচের কোনটি? গান্ধীসাগর ড্যাম, তেহিন ড্যাম, কোয়না ড্যাম নাকি তেহরি ড্যাম? কোনটা হচ্ছে ভাগীরথীর ওপর একটা মাল্টিপারপাস ড্যাম? ড্যাম সম্পর্কে আমরা অলরেডি পড়ে নিয়েছিলাম, তাই আই হোপ তোমরা উত্তরটা করতে পারবে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, তেহরি ড্যাম। তেহরি ড্যাম ভাগীরথী রিভারের ওপর রয়েছে এবং তেহরি হচ্ছে একটা মাল্টিপারপাস ড্যাম, এবং যেটা কোন রাজ্যে রয়েছে সেটা তোমরা কমেন্ট সেকশনে বলবে। কোয়না ড্যাম কোন নদীর ওপর অবস্থিত এবং গান্ধীসাগর ড্যাম কোন নদীর ওপর অবস্থিত? ঝটপট অ্যান্সার করো কমেন্ট সেকশনে। তোমাদেরকে ড্যামের একটা লিস্ট আমি দিয়েছিলাম। যে মাল্টিপারপাস ড্যাম হয়, সেই মাল্টিপারপাস ড্যাম গুলোর যে তোমার প্রজেক্ট গুলো হয়, মাল্টিপারপাস প্রজেক্ট, তার যে কাজটা সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে ফ্লাড কন্ট্রোল, 2 নম্বর হচ্ছে হাইড্রো পাওয়ার জেনারেশন এবং 3 নম্বর ইরিগেশন এবং ট্যুরিজম। 4টে পারপাস থাকে সাধারণত। যে মাল্টিপারপাস ড্যাম গুলো হয় সেগুলোর যে পারপাস অফ দোজ ড্যাম হচ্ছে ফ্লাড কন্ট্রোল, বন্যা প্রতিরোধ করা, তারপর হচ্ছে তোমার হাইড্রো পাওয়ার জেনারেশন, জলবিদ্যুৎ উৎপন্ন করা। ওকে, নেক্সট হচ্ছে তোমার ইরিগেশন, সেচের কাজে লাগানো সেই জলকে, এবং 4 নম্বর হচ্ছে ট্যুরিজম। ওকে ওকে, আচ্ছা, সরি। যখন ওপর থেকে জলটা নিচে পড়ে তখন সেখানে প্রচুর কাইনেটিক এনার্জি জেনারেট হয় এবং সেই কাইনেটিক এনার্জিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা হাইড্রো পাওয়ার জেনারেশন করি। খেয়াল রাখবে যে ডিভিসি প্রজেক্ট রয়েছে, সেই ডিভিসি প্রজেক্টটা কোন নদী পরিকল্পনার অনুকরণে করা হয়েছিল? ডিভিসি প্রজেক্ট দামোদর ভ্যালি কর্পোরেশন। এটা হচ্ছে তোমার যে টেনেসি নদী পরিকল্পনা রয়েছে, সেই টেনেসি নদী পরিকল্পনার ওপর বেস করে করা হয়েছিল। ইউএস এর টেনেসি নদী পরিকল্পনা নদী পরিকল্পনার অনুকরণে বানানো হয়েছিল। ওকে, আচ্ছা, ডিভিসির ফার্স্ট ড্যাম কি? ফার্স্ট ড্যাম, ডিভিসির ফার্স্ট ড্যাম হচ্ছে তিলাইয়া ড্যাম। তিলাইয়া ড্যাম। ওকে, তিলাইয়া ড্যাম হচ্ছে বরাকার নদীর তীরে অবস্থিত, যেটা দামোদরের একটা ট্রিবিউটারি, বরাকর রিভারে অবস্থিত। এবং এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। ওকে, এরপর হচ্ছে পাঞ্চেত, কোনার, এগুলো সবই তোমার ঝাড়খণ্ডে অবস্থিত। পাঞ্চেত দামোদরে এবং কোনার হচ্ছে কোনার নদীর উপর। গান্ধী সাগর ড্যাম গুজরাটে অবস্থিত এবং এটা হচ্ছে তোমার নর্মদা নদীর উপর অবস্থিত, তাই তো? গান্ধী সাগর ড্যাম। ওকে, নেক্সট হচ্ছে, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কানাডা ড্যাম ইন গুজরাট বিল্ড ইন হুইচ অফ দ্য ফলোইং রিভার? অপশন এ হচ্ছে মাহি, অপশন বি হচ্ছে মঞ্জিরা, অপশন সি হচ্ছে তাপি, আর অপশন ডি হচ্ছে তোমার সবরমতী। আচ্ছা সরি, ইন্দিরা সাগর হচ্ছে গুজরাটে, এখানটা সরি 1 মিনিট, এটা একটুখানি কারেক্ট করে নাও। গান্ধী সাগর ড্যাম হচ্ছে তোমার চম্বল নদীর ওপর অবস্থিত। চম্বল নদীর ওপর অবস্থিত, চম্বল রিভারের ওপর অবস্থিত। এবং চম্বল হচ্ছে তোমার কোথায় অবস্থিত? এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। ওকে, সরি। আর কি মনে রাখবে? চম্বল রিভার সম্পর্কে তোমরা মনে রাখতে পারো যে এখানে আমরা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দেখতে পাই, এবং ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দেখতে পাই, এবং এখানে আমরা গালি ইরোশন দেখতে পাই। ঠিক আছে, গালি ইরোশন মানে এখানে যে মাটিটা হয় সেখানে নদীটা অনেক বেশি ক্ষয় করে, এবং এখানে আমরা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দেখতে পাই।
GRAPHY. Okay. Next question. Next question হচ্ছে কানাডা ড্যাম ইন গুজরাট অফ গুজরাট ইজ বিল্ড ওভার হুইচ অফ দ্য ফলোইং রিভার? গুজরাটে কোন নদীর ওপর কানাডা ড্যাম নির্মিত হয়েছে? কানাডা ড্যাম নির্মিত হয়েছে অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর, মাহি নদীর ওপর। ঠিক আছে। তাপি নদীর ওপর কি কি ড্যাম? তাপি নদীর ওপর মনে রাখতে হবে উকাই ড্যাম, এবং তাপি নদীর ওপর খেয়াল রাখবে উকাই ড্যাম। ওকে। আচ্ছা, সবরমতী নদীর উপর কি ড্যাম হয়েছে এটা তোমরা কমেন্ট সেকশনে বলবে। এছাড়া গুজরাটে আমরা নর্মদা নদীর উপর দেখতে পাবো, নর্মদা নদীর উপর সর্দার সরোবর ড্যাম, তাই তো? সর্দার সরোবর ড্যাম। ওকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3. Who described the Indian federal system as a bargaining federalism? কে ইন্ডিয়ার যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সেটাকে বলেছে দর কষাকষিমূলক যুক্তরাষ্ট্র ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছেন? কেসি ওয়্যার, আইভার জেনিংস, গ্র্যাভিন অস্টিন নাকি মরিস জোনস? কে ইন্ডিয়ান ফেডারেলিজমকে বলেছেন বার্গেনিং ফেডারেলিজম? আমরা দেখেছি যে ইন্ডিয়ার যে ফেডারেলিজম সেখানে আমরা ফেডারেল স্ট্রাকচার দেখতে পাবো এবং ইউনিটারি স্ট্রাকচারও দেখতে পাবো। মানে মিক্সড কাইন্ড অফ, টোটালি ফেডারেল স্ট্রাকচারও নয় বা টোটাল ইউনিটারি স্ট্রাকচারও নয়। তো এখানে তার জন্য বার্গেনিং ফেডারেলিজম কে বলেছেন? বার্গেনিং ফেডারেলিজম বলেছেন অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, মরিস জোনস। মরিস জোনস বলেছেন বার্গেনিং ফেডারেলিজম। আর কোয়াসি ফেডারেল কে বলেছিলেন? কোয়াসি ফেডারেল বলেছিলেন কেসি ওয়্যার। কোয়াসি ফেডারেল স্ট্রাকচার মানে কিছু এখানে আমরা ইউনিটারি স্ট্রাকচারও দেখতে পাবো। আচ্ছা, এখানে খেয়াল রাখবে এই যে ডিভিশন অফ পাওয়ার বিটুইন স্টেট অ্যান্ড সেন্টার, এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে। যে ফেডারেল স্ট্রাকচার রয়েছে এবং এখানে খেয়াল রাখবে ফেডারেশন উইথ ইউনিটারি বায়াসও বলা হয়েছে। ফেডারেল সিস্টেমকে ফেডারেশন উইথ ইউনিটারি বায়াসও বলা হয়েছে ইন্ডিয়ান ফেডারেলিজমকে। ওকে। আচ্ছা, ফেডারেল ফিচার্স কি কি রয়েছে? ফেডারেল ফিচার্স যদি বলি তাহলে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, ডিভিশন অফ পাওয়ার বিটুইন সেন্টার এন্ড স্টেট, অ্যান্ড দ্য এক্সিস্টেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এগুলো সমস্তই কিন্তু একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে নির্দেশ করে। এবং ইউনিটারি ফিচার্স যদি বলা হয় সেখানে সিঙ্গেল সিটিজেনশিপ, সিঙ্গেল কনস্টিটিউশন, পাওয়ার অফ ইউনিয়ন টু ওভাররাইড দ্য স্টেট ম্যাটার্স, বা এখানে আমরা বলতে পারি যে এমার্জেন্সির সময় একটা গোটা কান্ট্রিটা যে শুধুমাত্র সেন্ট্রাল কন্ট্রোল করছে সেটাও একটা ইউনিটারি ফিচার্স। তারপর হচ্ছে তোমার যদি কোনো রাজ্যের নাম এবং এরিয়া চেঞ্জ করতে হয় তাহলে তার ডিসিশন পার্লামেন্ট নেবে, সেটাও একটা ইউনিটারি ফিচার। সেন্টার অ্যাপয়েন্ট করবে গভর্নরকে, যে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ সেন্টার হয়ে স্টেটে কাজ করবে এবং যে হচ্ছে স্টেটের নমিনাল হেড হবে। এরকম যে সমস্ত ফিচার্স গুলো রয়েছে সেগুলো সবই ইউনিটারি ফিচার্স এর মধ্যে পড়ছে। ওকে, খেয়াল থাকে যেন। আচ্ছা, আর গ্র্যাভিন অস্টিন ইনি বলেছিলেন কোঅপারেশন ফেডারেলিজম। এই তোমার কমেন্ট গুলো একটুখানি খেয়াল রাখবে। কোঅপারেশন ফেডারেলিজম। ওকে। Next question. Question number 4. Which of the following is not a feature of Indian Constitution? নিচের কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়? ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ডুয়েল সিটিজেনশিপ নাকি ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি? কোনটা ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়? ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজেস মানে হচ্ছে যে তোমার ভোট দানের যে বয়স সীমা সেটা ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের এক্সাক্ট বাংলা আমার জানা নেই। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি মানে হচ্ছে যদি আমাদের যে শাসন ব্যবস্থা বা ন্যায় ব্যবস্থা সেটার স্বাধীনতা মানে সেটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে। ডুয়েল সিটিজেনশিপ মানে দুটো দেশের সিটিজেনশিপ নিতে পারবে, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন পারমিট করছে কি করছে না। ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি মানে এখানে কিছু জায়গা আছে যেটা খুব রিজিড, যেটাকে খুব সহজে অ্যামেন্ড করা যায় না, সহজে চেঞ্জ করা যায় না, যেটাকে আমরা বলছি বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন অর দ্য বেসিক স্ট্রাকচার ডক্টরিন, যেটা কখনোই চেঞ্জ করা পসিবল নয়। এবং ফ্লেক্সিবিলিটি মানে এখানে আমাদের অ্যামেন্ড করার যে প্রসিডিওরটা সেটা ইউএস এর মতো অতটা
রিজিডও নয়, আবার ইউকের মতো অতটা ফ্লেক্সিবলও নয়। তো সঠিক উত্তর হচ্ছে যেটা কোনটা নেই, সবকটাই আছে, ডুয়েল সিটিজেনশিপ নেই। ইন্ডিয়া ডাজন্ট পারমিট ডুয়েল সিটিজেনশিপ। যদি কখনো কোনো পার্সন ভলেন্টিয়ারলি অন্য কোনো কান্ট্রির সিটিজেনশিপ অ্যাকসেপ্ট করে, তাহলে অটোমেটিক্যালি তার ইন্ডিয়ান সিটিজেনশিপ চলে যাবে। এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? কমেন্ট সেকশনে উত্তর করবে। Next question, question number 5. Which of the following rivers form the ধুঁয়াধর ফলস? কোন রিভারটা ধুঁয়াধর জলপ্রপাত তৈরি করে? তাপি, নর্মদা, গোদাবরী নাকি মহানদী? কোনটা ধুঁয়াধর জলপ্রপাত তৈরি করে? ধুঁয়াধর জলপ্রপাত কে তৈরি করে? ধুঁয়াধর জলপ্রপাত তৈরি করে অপশন বি এখানে সঠিক উত্তর, নর্মদা। নর্মদা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? নর্মদা উৎপন্ন হয় অমরকণ্টক প্লেটু থেকে। নর্মদা কোথা থেকে উৎপন্ন হয়? অমরকণ্টক প্লেটু থেকে। এবং এখানে যে অমরকণ্টক প্লেটু রয়েছে, সে অমরকণ্টক প্লেটু হচ্ছে রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন দেখায়। এর অরিজিন যদি দেখো, এর অরিজিন হচ্ছে অমরকণ্টক প্লেটু, PLATEAU, অমরকণ্টক প্লেটু। এবং এখানে খেয়াল রাখবে যে অমরকণ্টক প্লেটু হচ্ছে রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন দেখায়। রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন শো করে। রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন মানে যখন একটা পার্টিকুলার জায়গা থেকে চারিদিকে অনেকগুলো নদী বেরোচ্ছে, সেটাকে আমরা বলছি রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন, ঠিক আছে? এখানে অমরকণ্টক প্লেটু কিন্তু রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন শো করে। এটা কোথায় গিয়ে পড়ছে? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গিয়ে আরব সাগরে পড়ছে। এবং এটা আমরা আগেও পড়েছি যে বিন্ধু এবং সাতপুরের যে রিফট ভ্যালি রয়েছে, ফ্লোজ বিটুইন রিফট ভ্যালি, রিফট ভ্যালি কার কার? বিন্ধ্য অ্যান্ড সাতপুরা, এই দুটোই হচ্ছে স্তূপ পর্বত, তাই তো? এবং স্তূপ পর্বতের যখন ফরমেশন হয় তখন আমরা সাইডে রিফট ভ্যালি দেখতে পাই। আচ্ছা, নর্মদা হলো। এরপর আচ্ছা, তাপি, তাপির অরিজিন কোথায়? তাপির অরিজিন হচ্ছে তোমার এই অমরকণ্টক প্লেটুর কাছে আর একটা প্লেটু রয়েছে যেটাকে বলা হয় বেতুল প্লেটু। নিয়ার অমরকণ্টক প্লেটু। এবং এর ব্যাংকে সুরত যে শহরটা রয়েছে, সুরত শহরটা কিন্তু তাপি নদীর ব্যাংকে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, এখানে নর্মদার যদি ট্রিবিউটারি বলা হয়, নর্মদার ট্রিবিউটারির নাম কি কি মনে রাখতে হবে? একটা হচ্ছে তাওয়া, তাওয়া হচ্ছে নর্মদার ট্রিবিউটারি, আর হ্যালন, এই দুটো মনে রাখলেই হবে আপাতত। আর তাপির ট্রিবিউটারি হচ্ছে পূর্ণা, পূর্ণা, গিরনা, এগুলো সবই হচ্ছে তাপির ট্রিবিউটারি। ওকে, আচ্ছা, এখানে আর কি আছে? গোদাবরী আর মহানদী। গোদাবরী আর মহানদী সম্পর্কেও একটুখানি পড়ে নি। পরের স্লাইড ফাঁকা আছে না? নেই, এখানেই পড়ার চেষ্টা করি, ঠিক আছে? গোদাবরী হচ্ছে তোমার এটাকে এর অরিজিন কোথা থেকে হচ্ছে না, ত্রিম্বকেশ্বর যে প্ল্যাটু রয়েছে নাসিক মহারাষ্ট্রের কাছে, এখান থেকে হচ্ছে গোদাবরী নদীর উৎস। এবং এটা মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ডেল্টা ফর্ম করে। খেয়াল রাখবে, আচ্ছা একটা স্লাইড নিয়েই নি, নইলে বলতে পারবো না। খেয়াল রাখবে, ইন্ডিয়ার যে পেনিনসুলার রিভার গুলো আছে সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার আর একটা হচ্ছে ইস্ট ফ্লোয়িং রিভার। যেগুলো ওয়েস্ট ফ্লোয়িং রিভার সেগুলো কিন্তু ডেল্টা তৈরি করে না, ঠিক আছে? যেগুলো ইস্ট ফ্লোয়িং রিভার মানে পশ্চিম বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী কিন্তু তোমার বদ্বীপ গঠন করে না।
পশ্চিম বাহিনী নদী কোনগুলো? যেমন হচ্ছে তোমার নর্মদা, যেগুলো আরব সাগরে এসে পড়ছে, তাপি, মাহি, লুনি, এগুলো হচ্ছে সব ওয়েস্ট ফ্লোয়িং রিভার। সবরমতী, আচ্ছা, আর ইস্ট ফ্লোয়িং রিভার কোনগুলো বা পূর্ব বাহিনী নদী? যেগুলো বদ্বীপ গঠন করবে। খেয়াল রাখবে এই যে পেনিনসুলার প্লেটোর যে টিল্ট, সেটা কিন্তু এই দিকে মানে আমরা ওয়েস্ট থেকে ইস্টের দিকে টিল্ট দেখতে পারবো। ওয়েস্ট সাইডটা একটু উঁচু, ইস্ট সাইডটা নিচু, যার জন্য ইস্ট সাইডে যে সমস্ত নদীগুলো বয়ে এসেছে সেই নদীগুলো অনেক তোমার জল ক্যারি করে নিয়ে আসে এবং অনেক তোমার নুড়ি পাথর যে সমস্ত তোমার সেডিমেন্ট ডিপোজিট থাকে সেই সেডিমেন্ট ডিপোজিট ক্যারি করে নিয়ে আসে, যার জন্য এখানে আমরা বদ্বীপ সৃষ্টি দেখতে পাবো। এবং এখানের নাম, নদীগুলোর নাম কি? যেমন ধরো দামোদর, গোদাবরী, মহানদী। দেখো নদীগুলোর নামগুলোও বড় বড় এবং নদীর সাইজও বড়। কৃষ্ণা, কাবেরী, এগুলো সবই হচ্ছে পূর্ব বাহিনী নদী। ওকে, আচ্ছা, এরপর যেটা পড়ছিলাম সেটা হচ্ছে গোদাবরী। গোদাবরী কোথা থেকে অরিজিন হচ্ছে? গোদাবরীর গোদাবরীর অরিজিন হচ্ছে ত্র্যম্বকেশ্বর প্ল্যাটু থেকে। ত্র্যম্বকেশ্বর প্ল্যাটু থেকে, ত্র্যম্বকেশ্বর প্ল্যাটু, যেটা নাসিকে অবস্থিত। ঠিক আছে, এবং এটা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে? মহারাষ্ট্র তো অবশ্যই যাবে, মহারাষ্ট্র, দেন হচ্ছে তেলেঙ্গানা, দেন অন্ধ্রপ্রদেশ, দেন হচ্ছে তোমার বে অফ বেঙ্গলে পড়ে যাচ্ছে। ওকে, গোদাবরী হচ্ছে লার্জেস্ট রিভার অফ সাউথ ইন্ডিয়া, লার্জেস্ট রিভার অফ সাউথ ইন্ডিয়া। এবং এটাকে বলা হয় দক্ষিণের গঙ্গা, দক্ষিণ গঙ্গা। এর ট্রিবিউটারি কি কি রয়েছে? উপনদী, ট্রিবিউটারিজ রয়েছে পেনগঙ্গা, ইম্পর্টেন্ট কিন্তু এই ট্রিবিউটারি গুলো, পূর্ণা, মাঞ্জরা, সাবরি, ওয়েনগঙ্গা, ইন্দ্রাবতী, প্রাণহিতা। মনে রাখবে এগুলো, সবকটাই মনে রাখবে। আচ্ছা, এরপর আসছি আমি তোমার হচ্ছে এখানে কোন নদীটা সম্পর্কে বলবো? মহানদী সম্পর্কে বলি। মহানদী, মহানদীর অরিজিন কোথায়? এটাকে বলা হয় সরো অফ ওড়িশা। দামোদরকে বলা হয় সরো অফ বেঙ্গল। অ্যান্ড কোশি নদীকে বলা হয় সরো অফ বিহার। কোশি কার ট্রিবিউটারি? কোন নদীর ট্রিবিউটারি? আচ্ছা, মহানদী যেটা উৎপন্ন হচ্ছে তোমার ছত্তিশগড়ের রামপুর বলে একটা জায়গা আছে সেখান থেকে, এবং এটা ছত্তিশগড়, উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং মানে তোমার যে রিভার বেসিনটা, মহানদীর রিভার বেসিন যেটা ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে বিস্তৃত হলেও মহানদীর নদীটা কিন্তু মেনলি ছত্তিশগড় এবং উড়িষ্যার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং এখানে আমরা যে সব থেকে লংগেস্ট বাঁধ হীরাকুদ বাঁধ দেখতে পাবো, হীরাকুদ ড্যাম দেখতে পাবো।
এবং এর যে ট্রিবিউটারি তার নাম কি? ট্রিবিউটারিজ এর নাম তেল, জং, হাসদেও, হাসদেওতেও একটা ড্যাম দেখা যায়, ঠিক আছে, হাসদেও এবং মন্দ, আর একটা আছে ওম। ওকে, আচ্ছা কৃষ্ণা, আচ্ছা কৃষ্ণার কাবেরী সম্পর্কে অন্যদিন বলবো, অনেক বেশি হয়ে যাচ্ছে। হোয়াট ইজ দ্য নেম অফ টাইপ অফ ওয়াটারফল উইথ অ্যান এনোরামাস ভলিউম অফ ওয়াটার? বিশাল জলরাশি বিশিষ্ট এক ধরনের জলপ্রপাতের নাম কি? ক্যাসকেড, র্যাপিড, ক্যাটারাক্ট নাকি শুট? কোনটা হচ্ছে প্রচুর জলরাশি থাকে যে জলপ্রপাতে, সেই জলপ্রপাতের নাম জিজ্ঞেস করেছে। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট হচ্ছে যে বিশাল জলপ্রপাত গুলো দেখি যেখানে প্রচুর মানে প্রচুর জল একসাথে পড়ছে, সেই সমস্ত জলপ্রপাত গুলোকে বলা হচ্ছে ক্যাটারাক্ট। এবং ক্যাসকেড হচ্ছে যখন মানে এরকম সিঁড়ির মতো ধাপ বেয়ে বয়ে চলছে, সেটাকে বলা হচ্ছে ক্যাসকেড। ইম্পর্টেন্ট ওয়াটারফলস যদি মনে রাখতে হয়, 1 নম্বর তোমাকে মনে রাখতে হবে যোগ ওয়াটারফলস, যোগ ওয়াটারফলস, যেটার আরেকটা নাম আছে গেরসাপ্পা ওয়াটারফলস, বা এটাকেই বলা হয় মহাত্মা গান্ধী ওয়াটারফলস। এটা কোন নদীতে রয়েছে? এটা রয়েছে সারাবতী নদীতে। কোথায় এটা? কর্ণাটকাতে। সবরমতী নয় কিন্তু, সারাবতী, ঠিক আছে। আচ্ছা, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে রয়েছে? শিব সমুদ্রম ওয়াটারফলস, এটা কোন নদীতে রয়েছে? এটা রয়েছে কাবেরী নদীতে। এটাও খুব সুন্দর ওয়াটারফলস। আচ্ছা, কপিল ধারা, ধুঁয়াধর হচ্ছে নর্মদাতে। কপিল ধারা আর ধুঁয়াধর এই দুটোই হচ্ছে নর্মদাতে। আর হচ্ছে দুধসাগর ওয়াটারফলস, সরি, দুধসাগর ওয়াটারফলস যেটা রয়েছে মান্ডোভি নদীতে। কোথায়? এটা হচ্ছে গোয়াতে। ওকে, আর একটা ওয়াটারফলস চুলিয়া ওয়াটারফলস, যেটা রয়েছে চম্বল। চম্বল বললেই আমরা কোথায় বলবো? মধ্যপ্রদেশে। ওকে, মধ্যপ্রদেশে না, ওই ওয়াটারফলসটা যতদূর সম্ভব রাজস্থানে, মধ্যপ্রদেশ দিয়ে তো চম্বল প্রবাহিত হচ্ছে, ওয়াটারফলটা বোধহয় রাজস্থানে, এটা একটু চেক করে নিও। Next question. The Hudru Falls lies along the course of which of the following rivers? হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? দামোদর, সোন, মহানদী নাকি সুবর্ণরেখা? সোন কার উপনদী? সোন কোন নদীর উপনদী? মহানদী, দামোদর, সুবর্ণরেখা নাকি সোন? সঠিক উত্তর হচ্ছে সোন, এই সরি সুবর্ণরেখা, সোন বলছি। সুবর্ণরেখাতে অবস্থিত এবং এটা হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত, ঠিক আছে, ঝাড়খণ্ডে অবস্থিত। বলা হয় সুবর্ণরেখা নদীতে ওখানে যে তোমার সয়েলটা রয়েছে সেখানে নাকি গোল্ডের ডাস্ট পার্টিকেল থাকে, যার থেকে তার নাম হয়েছে সুবর্ণরেখা। ওকে, মনে থাকবে তো? থাকে মানে এই নয় যে আমি এমনি এমনি বলছি, গোল্ড পার্টিকেল সত্যি থাকে কিন্তু খুব কম পরিমাণে, সেই সেই গোল্ড পার্টিকেল নিয়ে খুব বেশি কিছু করা যাবে না। ওকে, আচ্ছা, এখানে সোন কার উপনদী? সোন হচ্ছে তোমার যমুনার উপনদী। এবং সোন, সোন যমুনার সাথে কোথায় মিশেছে? গাজীপুরে মিশেছে, ঠিক আছে। সরি, না সোন যমুনাতে মিশেছে না, গঙ্গাতে মিশেছে, গঙ্গাতে মিশেছে, সরি 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 সরি, আজকে অনেক ভুলভাল কথা বলছি, গাজীপুরের কাছে মিশেছে, গঙ্গাতে।
আচ্ছা, একটু আগে জিজ্ঞেস করছিলাম না কোশি কার উপনদী? কোশিও হচ্ছে তোমার গঙ্গার উপনদী, যেটা গঙ্গার সাথে মিশেছে কোথায়? গঙ্গার সাথে মিশেছে কাটিহারে। ওকে, কাটিহারে মিশেছে। এবং যে গন্ডক নদী আছে, গন্ডক নদী মিশেছে সোনপুরে। গন্ডক নদী গঙ্গার সাথে মিশেছে সোনপুরে। আর হচ্ছে তোমার যে ঘরঘোড়া নদী আছে, ঘরঘোড়া, ঘরঘোড়া নদী গঙ্গার সাথে মিশেছে চাপড়াতে। CHHAPRA। এইটা যদি গঙ্গা নদীর গতিপথ হয়, তো এই দিক থেকে যে নদীগুলো আসছে না, সেই নদীগুলোর কথা বলছে। এদিকের নদীগুলো তো তোমরা অলরেডি পড়েছো, আমি বলেছি। যমুনা হচ্ছে সব থেকে লংগেস্ট ট্রিবিউটারি, তারপর যমুনার কিছু উপনদী রয়েছে, চম্বল হচ্ছে যমুনার উপনদী, তারপর হচ্ছে সিন্ধ, বেতুয়া, কেন, এগুলো সবই হচ্ছে তোমার যমুনার উপনদী। যমুনার উপনদীগুলোর নাম মনে রাখবে। যমুনা ট্রিবিউটারি, আমি টি লিখছি। 1 নম্বর হচ্ছে চম্বল, 2 নম্বর হচ্ছে বেতুয়া, 3 নম্বর হচ্ছে কেন, 4 নম্বর হচ্ছে সিন্ধ। আর চম্বলের একটা ট্রিবিউটারি আছে যেটার নাম হচ্ছে বানাস। চম্বলের ট্রিবিউটারি হচ্ছে বানাস। ওকে, তাহলে যমুনার উপনদী হচ্ছে সিন্ধ, কেন, বেতুয়া, চম্বল। যমুনা গঙ্গার উপনদী, চম্বলের উপনদী হচ্ছে বানস। Next question. Which of the following Anglo-Maratha war resulted in merging the Peshawar territory in the Bombay প্রেসিডেন্সি? নিম্নলিখিত কোন ইঙ্গো মারাঠা যুদ্ধের ফলে পেশোয়া অঞ্চলগুলো বোম্বে প্রেসিডেন্সির সাথে একত্রিত হয়েছিল? কতগুলো ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল? 3টে ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল, 3টে। এবং লাস্ট যে থার্ড ব্যাটেল অফ থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার যে হয়েছিল, সেখানেই কিন্তু আমরা দেখবো যে টোটাল যে মারাঠা কনফেডারেসি ছিল সেটা গোটাটাই বোম্বে প্রেসিডেন্সির সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তোমরা বলবে কবে হয়েছিল এই থার্ড মারাঠা ওয়ার এবং কোন সন্ধির মাধ্যমে এই থার্ড মারাঠা ওয়ার শেষ হয়েছিল? Which Governor General of British India helped Raja Rammohn Roy legally abolish the sati practice? কোন গভর্নর জেনারেল রাজা রামমোহন রায়কে সতী প্র্যাকটিস আইনত বিলোপ করার জন্য সাহায্য করেছিলেন? লর্ড কার্জন, লর্ড রিপন, লর্ড কর্নওয়ালিস নাকি লর্ড উইলিয়াম বেন্টিং? কে সাহায্য করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লর্ড উইলিয়াম বেন্টিং। এনার যদি টাইম পিরিয়ডটা দেখো তাহলে 1828 থেকে around 1835 পর্যন্ত ছিল। এবং সতীদাহ প্রথা নিবারণ হয়েছিল কবে? 1829 খ্রিস্টাব্দে, তাই তো? 1829 খ্রিস্টাব্দে। এবং তিনি আর কি করেছিলেন? তিনি ঠগি যে ছিল না, ঠগি যারা হচ্ছে তোমার লুট করতো, স্পেশালি এই চম্বল রিজিয়ন, মানে সেন্ট্রাল ইন্ডিয়াতে লুট করতে, এই ঠগিদেরকে সাপ্রেস করেছিলেন, ঠগিদেরকে সাপ্রেস করেছিলেন। অভিক সরকারের একটা গল্প আছে, গল্পটার নাম হচ্ছে শোধ। ঠিক আছে, অভিক সরকারের গল্পটা। হ্যাঁ, অভিক সরকারের সবাই তো ভোগ নিয়ে খুব কথা বলে, ভোগ গল্পটা নিয়ে অভিক সরকারের খুব ফেমাস স্টোরি মনে হয় সবার, খুব হরর এলিমেন্ট লাগে। বাট পার্সোনালি আমার ভোগের থেকে শোধটা বেশি ভালো লেগেছে। এবং শোধ গল্পটা, অভিক সরকারের ওই বইটার নাম হচ্ছে ইনকুইজিশন, যেখানে ইনকুইজিশন বলেও একটা গল্প আছে। তো আমি ইনকুইজিশনের স্টোরি লাইনটা এই মুহূর্তে ভুলে গেছি, কিন্তু তবু এই যে শোধ বলে যে গল্পটা, এই গল্পটাতে তোমরা যদি কেউ না শুনে থাকো, এখন এক্সামের আগে শুনতে হবে না, বাট এক্সামের পরে অবশ্যই শুনো। তোমার মির্চিতে এটা পেয়ে যাবে। যদি কারো কেউ না পাও আমাকে বলো, আমি লিঙ্ক প্রোভাইড করবো। বাট গল্পটা কিন্তু শোনো একবার। ওকে, তো সেখানে এই ঠগীদের কথা বলা হয়েছে, মানে ওরা কিভাবে, এবং এই যে ঠগীরা ছিল না, ঠগীরা যে রাজত্ব, মানে রাজত্ব বলছি, ঠগীরা যে লুট করতো, এবং তারা সেখানে তোমার
কালী ঠাকুরের পুজো করতো, কিন্তু এই নয় যে ঠগীদের মধ্যে শুধুমাত্র হিন্দু কমিউনিটির লোকজনই ছিল, তারা কালী ঠাকুরকে পুজো করতো এবং সেটা তাদের মধ্যে প্রচুর মুসলিম লোকজনও ছিল, তারাও কিন্তু তার মানে কালী ঠাকুরের নাম করেই লুট করতো, এবং যা লুট করতো তার একটা অংশ ভাবতো যে মানে ঠাকুরকে চড়িয়ে দিচ্ছে এবং মানে ঠাকুরকে কি বলে ওটাকে অর্পণ করছে, এবং বাকি অংশটা নিজেদের মধ্যে ভাগ করে, মানে তারা ভেরি ডিসিপ্লিন ছিল, তাদের ঠগীদের মধ্যে অনেক বেশি রুলস চলতো, নিয়ম চলতো। তো যদি কারো পড়ার ইচ্ছা হয় বা গল্পটা শুনতে পারো, বেশ ভালো গল্প। আচ্ছা, লর্ড কার্জনের সময় আমরা কি দেখবো? লর্ড কার্জনের সময় আমরা দেখবো তোমার বেঙ্গল পার্টিশন, তাই তো? বেঙ্গল পার্টিশন দেখবো। বেঙ্গল পার্টিশন দেখবো ইন দ্য ইয়ার অফ 1905। এখানে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট আসবে, ক্যালকাটা কর্পোরেশন অ্যাক্ট আসবে, তারপর হচ্ছে ইয়াং হাজবেন্ড মিশন আসবে। লর্ড রিপনের টাইম পিরিয়ড তো আরো পরে, আগে, পরে বলছি। লর্ড রিপনের টাইম হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রিপিল হবে, আর্ম অ্যাক্ট রিপিল হবে, এবং ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট আসবে ইন দ্য ইয়ার অফ 1881, এবং এখানে হান্টার কমিশন আসবে। লর্ড রিপনের আগে তারই ভাই লর্ড লিটন ছিলেন যিনি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট লাগাবেন। পরের স্লাইডটা কি ফাঁকা আছে? হ্যাঁ, ফাঁকা আছে। লর্ড লিটনের টাইম পিরিয়ড হচ্ছে 1876 থেকে 1880। লর্ড লিটন কি করবে? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, যেটা 1978-এ লাগু হবে, এবং এখানে আর্মস অ্যাক্ট লাগু হবে ইন দ্য ইয়ার অফ 1878-এ, এবং এই সময় দুর্ভিক্ষ দেখা যায়। লর্ড লিটনের সময় দুর্ভিক্ষ দেখা যাবে, ফ্যামাইন দেখা যাবে, ফ্যামাইন, দুর্ভিক্ষ বাংলাতে, ঠিক আছে? বাংলার যে দুর্ভিক্ষ সেটা এই লর্ড লিটনের সময় দেখা যাবে, এবং এই লর্ড লিটনের সময় দিল্লি দরবার হবে। দিল্লি দরবার ব্যাপারটা কি? যখন ব্রিটিশ যে তোমার মানে ব্রিটেনে যখন রাজা পাল্টাতো বা কোনো নতুন রাজা বা রানী হতো, সেক্ষেত্রে আমরা দেখতাম যে তার যেহেতু ইন্ডিয়াও ব্রিটিশদের শাসনের অধীনে হচ্ছে, তাই এখানেও একটা করে দরবার অনুষ্ঠিত হতো। 3বার দিল্লি দরবার অনুষ্ঠিত হয়েছে। একবার হচ্ছে 1877, যেটা লর্ড লিটনের টাইমে, তারপর হচ্ছে 1903-এ একবার, আর 1911-তে একবার, যখন লর্ড হার্ডিঞ্জের টাইমে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হবে। এরপরেই আসবে লর্ড রিপনের টাইমে কি হবে? এই যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট লাগু হয়েছিল, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রিপিল হবে, আর্মস অ্যাক্ট, এই দুটো অ্যাক্ট হচ্ছে রিপিল হবে। আচ্ছা, আর কি হবে? ফার্স্ট ফ্যাক্টরি ল আসবে, ফার্স্ট ফ্যাক্টরি ল বা ফ্যাক্টরি অ্যাক্ট, ল বলছি না, অ্যাক্ট, ইন দ্য ইয়ার অফ 1881। এর টাইম পিরিয়ড হচ্ছে 1880 থেকে 84 পর্যন্ত, এবং এই টাইমে হান্টার কমিশন আসবে। হান্টার কমিশন একটা পরে জালিয়ানবাগের টাইমেও আমরা দেখবো, কিন্তু সেটা আলাদা, এটা আলাদা। এই হান্টার কমিশন এডুকেশনের পারপাসে আসবে, এবং এই হান্টার কমিশন সাজেস্ট করবে যে তোমার যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, সেই লোকাল ল্যাঙ্গুয়েজের তোমার উডেড ডিসপ্যাচ যেটা সাজেস্ট করবে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে হায়ার স্টাডিজ বা তোমার সেকেন্ডারি স্টাডিজ দেওয়ার জন্য, সেটাকে সাপোর্ট করবে হান্টার কমিশন, ঠিক আছে? এবং এই টাইমেই আমরা দেখবো ইলবার্ট বিল আসবে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট যে গভর্নর জেনারেল বা ভাইসরয়ের টাইমে কি কি হয়েছিল সেটা কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে, ঠিক আছে? Next question number 10. Who among the following founded the আত্মীয় সভা in 1814? 1814 সালে নিম্নলিখিতের মধ্যে কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন? কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ টেগোর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, না রাজা রামমোহন রায়? আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছেন? রাজা রামমোহন রায় করেছিলেন। তারপর তিনি ব্রহ্ম সভা প্রতিষ্ঠা করেছিলেন, ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তারপর 1818-তে আমরা দেখবো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ারের সাথে। তিনি দ্য গিফট টু মনোথিইজম বই লিখেছিলেন। তিনি নিজে মূর্তি পূজার এগেনস্টে ছিল, এবং তিনি আইডিয়াল ওয়ার্শিপের এগেনস্টে ছিল, এবং
তিনি মোনোথেইজমে বিশ্বাস করতেন, মানে এক ঈশ্বরবাদী ছিলেন, ঠিক আছে। তাকে রাজা উপাধি দিয়েছিলেন আকবর দ্য সেকেন্ড, এবং তাকে বলা হতো ভারতীয় নবজাগরণের সুক্তারা। কেশবচন্দ্র সেনের নাম আমরা কোথায় দেখবো? কেশবচন্দ্র সেনের নাম আমরা দেখবো যে ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত, এবং তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরের পরে তিনি দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে ব্রাহ্ম সমাজে যোগদান করান, এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখবো যে দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে কেশবচন্দ্র সেনের মতবিরোধ হয়, এবং কেশবচন্দ্র সেন আর দেবেন্দ্রনাথ ঠাকুর দুটো আলাদা আলাদা ব্রাহ্ম সমাজের দুটো পার্ট হয়ে যায়, এবং সেখানে একটা হচ্ছে আদি ব্রহ্ম সমাজ যেটা দেবেন্দ্রনাথ ঠাকুরের আন্ডারে থাকে, এবং নববিধান ব্রহ্ম সমাজ বা ভারতীয় ব্রহ্ম সমাজ যেটা কেশবচন্দ্র সেনের লিডারশিপে থাকে। তারপরে আবার স্প্লিট দেখতে পাবো আমরা কেশবচন্দ্র সেনের যে ব্রহ্ম সমাজ, সেখানে সাধারণ ব্রহ্ম সমাজ এবং ভারতীয় ব্রহ্ম সমাজ, ঠিক আছে। দেবেন্দ্রনাথ টেগোর যিনি রবি ঠাকুরের বাবা ছিলেন, এবং তিনি হচ্ছেন তত্ত্ববোধিনী সভা এবং তত্ত্ববোধিনী পত্রিকা দুটো এস্টাবলিশ করেন, এবং তত্ত্ববোধিনী পত্রিকাতেই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা ছাপা হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে তো নতুন করে বলার কিছু নেই। বিদ্যাসাগর কলেজ প্রতিষ্ঠা হয় এই টাইমে, তারপর তিনি সংস্কৃত কলেজের প্রফেসর ছিলেন। বিধবা বিবাহ আইন প্রচলনে তার ভূমিকা অনস্বীকার্য। গোটা বাঙালির জীবনেই তার ভূমিকা অনস্বীকার্য, কোনোভাবেই কম নয়। তবে যে ইনফরমেশন গুলো বললাম সেগুলো একটুখানি মাথায় রেখো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11. J.J. Thomson is known for developing which model in 1998? 1998 সালে J.J. Thomson কোন মডেলটি তৈরি করার জন্য পরিচিত ছিলেন? পাম পুডিং মডেল, গল্ড ফয়েল মডেল, ডাবল স্লিট মডেল, নাকি অয়েল ড্রপ মডেল? J.J. Thomson কোন মডেল তৈরির জন্য পরিচিত ছিলেন? পাম এন্ড পুডিং মডেল। J.J. থমসনের যে পাম এন্ড পুডিং মডেল, যেটা 1998 এ প্রপোজ করেছিলেন, সেখানে বলেছিলেন একটা স্ফেরিক্যাল চার্জ রয়েছে এবং সেটা হচ্ছে পজিটিভ চার্জের, এবং তার মাঝে ইলেকট্রন গুলো এরকম পুডিং এর মতো এরকম ভাবে তোমার গাঁথা আছে, ঠিক আছে। এবং তিনি এই পজিটিভলি চার্জটাকে বলেছিলেন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে আছে, এবং ইলেকট্রন এর মধ্যে এমবেড হয়ে আছে ইনটু সাচ আ ম্যানার টু গিভ অ্যাজ আ মোর স্টেবল ইলেকট্রোস্ট্যাটিক অ্যারেঞ্জমেন্ট। এবং আদার নেম কি? পাম পুডিং মডেল, রেজিং পুডিং মডেল, অর ওয়াটারমেলন মডেল। দ্য মডেল ওয়াজ এবল টু এক্সপ্লেন দ্য ওভারঅল নিউট্রালিটি অফ দ্য অ্যাটম। এই মডেলটা গোটা পরমাণু যে নিস্তড়িত, মানে পরমাণুর মধ্যে তড়িতাহিত কণা রয়েছে কিন্তু পরমাণু যে নিস্তড়িত সেটাকে এক্সপ্লেন করতে পারছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটা অনেক কিছু এক্সপ্লেন করতে ফেইলড হবে। যখন নিউট্রন আবিষ্কার হবে তখন সেটা কোথায় থাকবে, যখন আমরা দেখবো যে কিছু রেডিয়েশন হচ্ছে সেগুলো এক্সপ্লেন করতে কিন্তু পারিনি। এটা কি এক্সপ্লেন করতে পেরেছিল? যে ওভারঅল যে পরমাণুর নিউট্রালিটি, পরমাণু যে অ্যাজ এ হোল নিউট্রাল, সেটাকে এক্সপ্লেন করতে পেরেছিল, আর কিছু কিন্তু এক্সপ্লেন করতে পারিনি। তারপরে আমরা মডেল দেখবো রাদারফোর্ডের মডেল, যেটা আলফা পার্টিকেল স্ক্যাটারিং মডেল। এখানে একটা গোল্ড ফয়েলের মধ্যে আলফা পার্টিকেল পাঠানো হয়েছিল, এবং এই আলফা পার্টিকেল গুলো দেখা গেছিল যে কিছু আলফা পার্টিকেল হচ্ছে একদম সোজা সোজা বেরিয়ে যাচ্ছে, কিছু আলফা পার্টিকেলের কিছু ডিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি, আর খুব কম আলফা পার্টিকেল আছে যারা হচ্ছে একদম ফিরে চলে আসছে, ঠিক আছে, একদম স্ট্রাইক করে ফিরে চলে আসছে, যেতেই পারছে না। কিছু আলফা পার্টিকেলের ডিফ্লেকশন দেখতে পাচ্ছি। এই থেকে তিনি তিনটে কনক্লুশনে এসেছিলেন। কি কি কনক্লুশনে? 1 নম্বর কনক্লুশন, তিনি বলেছিলেন যে পরমাণুর কেন্দ্রস্থলে একটা ধনাত্মক আধানযুক্ত একটা নিউক্লিয়াস থাকবে, পরমাণুর আকার এবং আয়তন সমগ্র পরমাণুর তুলনায় খুব ক্ষুদ্র হবে, পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা, যেহেতু তিনি যেগুলো পাঠাচ্ছিলেন, যে রে গুলো পাঠাচ্ছিলেন, আলফা রে গুলো, সেগুলো ম্যাক্সিমামই কি হচ্ছিল, কোনো কিছু ডিফ্লেকশন ছাড়াই বেরিয়ে চলে যাচ্ছিল। তার থেকে তিনি এই কনক্লুশনে আসতে পারেন। পরমাণু নিস্তড়িত কারণ কেন্দ্রে অবস্থিত ধনাত্মক আধানযুক্ত প্রোটন সমূহের সংখ্যা এবং কেন্দ্র বহির্ভূত অংশে অবস্থিত ইলেকট্রনের সংখ্যা সমান হয়। কেন্দ্র বহিস্থ ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে সমকেন্দ্রিক বৃত্তাকার কক্ষপথে তীব্র বেগে আবর্তন করে। সমকেন্দ্রিকের ইংলিশ হচ্ছে কনসেন্ট্রিক, ঠিক আছে, মানে যার সেন্টার একটা এরকম বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের মধ্যে ক্রিয়ারত স্থিরতড়িৎ আকর্ষণ বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এবং ইলেকট্রনের আবর্তনজনিত কেন্দ্রাদিক বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স পরস্পরের সমান এবং বিপরীতমুখী হয়। তাই
ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের উপর আছড়ে পড়ে না। এটা ইম্পর্টেন্ট। কি বলছে যে এখানে যে এই যে তোমার পরমাণু নিউক্লিয়াস রয়েছে এবং এর কক্ষপথে যে ইলেকট্রন গুলো ঘুরছে, এই ইলেকট্রন গুলো ঘুরছে মানে এর কিছু শক্তি লাগছে ঘোরার জন্য। তো ইলেকট্রনের একটা স্পেসিফিক কিছু একটা শক্তি আছে, সাপোজ এই ইলেকট্রনের 10 ইউনিট শক্তি আছে, তো সে যখন ঘুরছে তার আস্তে আস্তে তার শক্তিটা কমবে এবং একটা টাইম আসবে যে এ আর ওই স্পিডে ঘুরতে পারবে না, আছড়ে পড়ে যাবে, সেটাই হওয়ার কথা। কিন্তু বলছে যে এই ইলেকট্রনের যে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স রয়েছে এবং এই যে নিউক্লিয়াসের যে তড়িৎ আকর্ষণ বল, মানে এটা ছিটকে বেরিয়েও চলে যাচ্ছে না, আবার নিউক্লিয়াসের উপর আছড়েও পড়ছে না। কেন পড়ছে না? কারণ এই দুটো যে বল রয়েছে, ইলেকট্রোস্ট্যাটিক বল ফোর্স এবং সেন্ট্রিফিউগাল ফোর্স, এই দুটো পরস্পরকে কাউন্টার করছে এবং পরস্পরের সমান এবং বিপরীতমুখী হচ্ছে, যার জন্য এটা নিউক্লিয়াসের মধ্যে গিয়ে আছড়ে পড়ছে না। ক্লিয়ার? এরপরে আমরা বোরস অ্যাটমিক মডেল দেখবো, যেখানে তোমার এই রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে কি এক্সপ্লেন করতে পারেনি রাদারফোর্ডের অ্যাটমিক মডেলে রাদারফোর্ড হাইড্রোজেনের যে লাইন স্পেকট্রাম আছে, যে হাইড্রোজেনের লাইন স্পেকট্রাম বা রেখা বর্ণালী আছে, সেই রেখা বর্ণালী কিন্তু এক্সপ্লেন করতে পারেনি। ঠিক আছে, এই রেখা বর্ণালী এক্সপ্লেন করতে পারবে বোরের অ্যাটমিক মডেলে গিয়ে। সেখানেও বোর বলবে যে এই যে কক্ষপথগুলো রয়েছে, এই কক্ষপথগুলো যেখানে সেখানে হতে পারবে না, এর কিছু একটা নির্দিষ্ট পজিশন থাকবে এবং নির্দিষ্ট ফিক্সড এনার্জি থাকবে, সেই এনার্জিতেই এই ইলেকট্রনগুলো ঘুরতে পারবে এবং একটা স্টেশনারি অরবিট থেকে অন্য একটা স্টেশনারি অরবিটে জাম্প করতে পারবে, অথবা একটা স্টেশনারি অরবিট থেকে অন্য একটা স্টেশনারি অরবিটে যেতে পারবে। মাঝামাঝি কোথাও কিন্তু ইলেকট্রন থাকতে পারবে না। এবং যখন একটা উপরের হায়ার এনার্জি অরবিট থেকে লোয়ার এনার্জিতে জাম্প করবে, তখন এক্সট্রা যে এনার্জি সেটা রেডিয়েট হবে। যখন লোয়ার এনার্জি থেকে হায়ার এনার্জি অরবিটে যাবে, তখন এই এনার্জিটা অ্যাবজর্ব করবে। ঠিক আছে? Niels Bohr proposed the Bohr model of atom in 1915. The Bohr model states that negatively charged electron orbit are small positively charged nucleus, যেটা রাদারফোর্ডও বলছিলেন। এবং এর মেন ক্যারেক্টারিস্টিক হচ্ছে ইলেকট্রন অরবিট at the nucleus of its orbit have the set size and energy, একটা ফিক্স সাইজ এবং এনার্জি রয়েছে। এখানে আমরা স্টেশনারি অরবিটের কথা পড়বো। যে কি টার্ম গুলো বলছে এগুলোই মাথায় রেখো। দ্য এনার্জি অফ দ্য অরবিট ইজ রিলেটেড টু ইটস সাইজ, কত সাইজ হচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে এবং নিউক্লিয়াস থেকে কত দূরে অবস্থিত তার উপর ডিপেন্ড করছে। রেডিয়েশন ইজ অবজর্ভ অর এমিটেড when an electron moves from orbit to another orbit. Okay, clear? Next question. Which of the four quantum number for an electron present in 4f orbital? 4f orbital এ থাকা কোনো ইলেকট্রনের জন্য কোন কোয়ান্টাম সেটটা অ্যাপ্লিকেবল হবে? ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন, এবং একটুখানি যদি বুঝে নাও এই ব্যাপারটা, আই হোপ তোমরা হোল লাইফ আর ভুলবে না। চারটে কোয়ান্টাম নাম্বার প্রয়োজন হয় একটা ইলেকট্রনের পরিচয়পত্র দেওয়ার জন্য। পরিচয়পত্র কিরকম? তোমার যদি আইডেন্টিটি কার্ড লাগে, তাহলে তোমার কি লাগবে? প্রথমে তোমার নাম লাগবে, তোমার বাবার নাম লাগবে, তোমার ঠিকানা লাগবে, মানে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, ডিস্ট্রিক্টের নাম, স্টেটের নাম, যদি তুমি বাইরে কোথাও যাও তাহলে কান্ট্রির নাম, পিনকোড নাম্বার, ফোন নাম্বার, অল দিস things are required for a identification। যখন তোমাকে আইডেন্টিফিকেশন করতে হচ্ছে, তো ইলেকট্রনের যে আইডেন্টিফিকেশন কার্ড, সেই আইডেন্টিফিকেশন কার্ডে চারটে জিনিস থাকে একটা ইলেকট্রনকে ডিফাইন করার জন্য। এবং দুটো ইলেকট্রনের ক্ষেত্রে কখনোই এই চারটে কোয়ান্টাম নাম্বার সেম হতে পারে না। মানে তোমার নাম, তোমার বাবার নাম সবকিছু যদি সেম হয়ে যায় একটা অন্য পার্সনের ক্ষেত্রে, তাহলে সেটা কে হবে? সেটা তুমিই হবে। তোমার যদি ভাই বোনও হয়, সেক্ষেত্রেও তার নামটা তো আলাদা হবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তো এখানে চারটে কোয়ান্টাম নাম্বার আমরা পড়বো। আগে কোয়ান্টাম নাম্বার কি সেটা দেখে নিই। চারটে কোয়ান্টাম নাম্বার, 1 নম্বর কোয়ান্টাম নাম্বার হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা বলা হয়, যেটাকে এন দিয়ে ডিনোট করা হয়, এবং যেটা হচ্ছে ডিস্টেন্স অফ দ্য ইলেকট্রন ফ্রম দ্য নিউক্লিয়াস, মানে একটা কক্ষপথ, একটা ইলেকট্রন কোন কক্ষে রয়েছে, এটা যদি মানে পাতি বাংলায় বলি তো কোন কক্ষে রয়েছে, কোন অরবিটে রয়েছে, সেটা ডিফাইন করছে এই এন সংখ্যাটা। এবং সেটা দেখাচ্ছে যদি 1 নম্বর কক্ষে থাকে তাহলে নিউক্লিয়াসের কাছাকাছি, 2 নম্বর হলে আরেকটু দূরে, 3 নম্বর হলে আরেকটু দূরে, 4 নম্বর হলে আরেকটু দূরে। এল যে কোয়ান্টাম সংখ্যাটা, সেটা দেখাচ্ছে যে শেপ অফ দ্য অরবিটাল, এই অরবিটালের শেপটা কিরকম হবে, সেটা আমরা এল যে কোয়ান্টাম নাম্বার সেটা থেকে জানতে পারছি, যেটাকে বলা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, বা এটাকে আমরা সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বারও বলে থাকি।
তিন নম্বর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটা ওরিয়েন্টেশন অফ দ্য অরবিটাল দেখাচ্ছে। ওরিয়েন্টেশন অফ দ্য অরবিটাল মানে একটা স্পেসের মধ্যে, একটা 3D স্পেসের মধ্যে সেই অরবিটালটা কোন অ্যাক্সিস বরাবর রয়েছে সেটা ডিফাইন করছে এই ml সংখ্যাটা, যেটাকে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলছি। স্পিন সংখ্যা কি? স্পিন মানে সেটা উপর দিকে স্পিন করেছে না নিচের দিকে স্পিন করে আছে, মানে ইজি ভাবে তুমি এটাই বোঝো যে ইলেকট্রনের ক্ষেত্রে আমরা দুটো স্পিন দেখতে পাই, যেহেতু ইলেকট্রন ইজ আ ফার্মিয়ন, ইলেকট্রন হচ্ছে ফার্মিয়ন, তাই ইলেকট্রনের ক্ষেত্রে স্পিন প্লাস হাফ হতে পারে অথবা মাইনাস হাফ হতে পারে, মানে এখানে দুটো ইন্টিজার নাম্বার হতে পারে, কখনোই হোল নাম্বার হবে না। হোল নাম্বার কাদের হয়? যারা বোসন পার্টিকেল হয়, যারা বোসন পার্টিকেল হয় তাদের ক্ষেত্রে যে তাদের স্পিন নাম্বার হয় সেটা তখন হোল নাম্বার হয়, হোল নাম্বার অফ স্পিন নাম্বার, যেমন 1 2 এরকম বোসন পার্টিকেলের ক্ষেত্রে হয়। মেসনের ক্ষেত্রে এসব আমরা আর ঠিক আছে অত ডিটেলসে যাচ্ছি না, তবে ফার্মিয়ান কথাটা মাথায় রাখবে যে ইলেকট্রন ইজ আ ফার্মিয়ান, এবং ফার্মিয়ানদের ক্ষেত্রে স্পিন কোয়ান্টাম নাম্বার প্লাস মানে ইন্টিজার হয়, এবং সেটা প্লাস হাফ মাইনাস হাফ হতে পারে, +3/2 মাইনাস, মানে ইন্টিজার হয় মোদ্দা কথা। and you know what is integer, I hope। তো এখানে এদের যে নাম্বার, এবার এদের ভ্যালু গুলো কিরকম কিরকম হতে পারে? এদের ভ্যালু হতে পারে ওকে, n এর ভ্যালু হতে পারে পজিটিভ ইন্টিজার 1 থেকে শুরু, 1 2 3 and so on, এবং l এর ভ্যালু হতে পারে 0 থেকে n-1 পর্যন্ত, মানে যখন n এর ভ্যালু 1 তখন l এর একটাই ভ্যালু হতে পারে 0, যখন n এর ভ্যালু 2 তখন l এর ভ্যালু হতে পারে 0 and 1, n-1 পর্যন্ত যাবে, এবং এটা অরবিটাল শেপ। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কিরকম হতে পারে? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু এখানে যদি 0 হয় তো 0 ছেড়ে দাও, -L2 + L, -L1 আছে, L equals to 1 এর জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার -1 0 +1 হতে পারে। আর স্পিন কোয়ান্টাম নাম্বার সবসময় পজিটিভ প্লাস হাফ এবং মাইনাস হাফ হবে। এবার এখানে দেখো, যখন n এর ভ্যালু 1, তার মানে এটা হচ্ছে আমার 1 অরবিটাল, এবং তখন l এর ভ্যালু হবে 0, l এর আর কোনো ভ্যালু হতে পারে না, এবং m এর ভ্যালু বা ml এর ভ্যালুও হবে 0, তার মানে এখানে l এর ভ্যালু, আচ্ছা l এর ভ্যালু যখন 0 সেটা হচ্ছে s অরবিটাল, l এর ভ্যালু যখন 1 সেটা হচ্ছে p অরবিটাল, l এর ভ্যালু যখন 2 সেটা হচ্ছে d অরবিটাল, l এর ভ্যালু যখন 3 সেটা হচ্ছে f অরবিটাল। ঠিক আছে, এই চারটে অরবিটাল খেয়াল রাখবে। তো n এর ভ্যালু যখন 2 তখন l এর ভ্যালু কি হতে পারে? l এর ভ্যালু হতে পারে 0 অথবা 1। 0 হলে তো ml এর ভ্যালু 0 ছেড়ে দাও, আর 1 হলে কি হবে? ml এর ভ্যালু -1 0 +1। আচ্ছা, 0 মানে কি পড়েছি আমরা? 0 মানে হচ্ছে s অরবিটাল, আর 1 মানে হচ্ছে p অরবিটাল। তাহলে s অরবিটালের কোনো ml এর ভ্যালু পাচ্ছি না এক্সট্রা, আমরা একটাই ml এর ভ্যালু পাচ্ছি, কিন্তু p অরবিটালের ml এর তিনটে ভ্যালু পাচ্ছি, তাই জন্য p অরবিটালের তিনটে ডিজেনারেসি দেখতে পাই, px py আর pz। ঠিক আছে, আচ্ছা যদি n এর ভ্যালু হয়ে যায় 3, তাহলে l এর কতগুলো ভ্যালু হবে? একটা হবে 0, একটা হবে 1, একটা হবে 2। যখন n এর ভ্যালু 1 এটা তো -1 0 +1, যখন l এর ভ্যালু 2 তখন ml এর ভ্যালু কত হবে? -2 -1 0 +1 -2, এবং l এর ভ্যালু যখন 2, l এর ভ্যালু যখন 2 তার মানে সেটা হচ্ছে d অরবিটাল, এবং d অরবিটালে আমরা এখানে লিখি dxy dy z dzx dz² আর dx² - y²। এত ডিটেলসে গিয়ে তোমাদের মাথাটা খারাপ হয়ে যাবে, ছেড়ে দাও, এই পার্টটা ছেড়ে দাও। মোটামুটি যদি ml এর ভ্যালু যদি 2 হয়, এই l এর ভ্যালু যদি 2 হয় তাহলে সেটা d অরবিটাল, এবং ml এর ভ্যালু এতগুলো হতে পারে। যদি l এর ভ্যালু 3 হয় তাহলে f অরবিটাল। এইবার আমরা কোশ্চেনে ফিরে আসি। কোশ্চেনটা কি ছিল? যে 4f এর জন্য আমার কি কি কোয়ান্টাম ভ্যালু হবে, এটাকে ডিকোড করি। 4f মানে 4 মানে হচ্ছে এখানে n = 4 হবে, তাহলে n = 3 যেটা আছে আগেই কেটে দাও। f মানে কি পড়লাম? f মানে l = 3 হবে, তো l = 2 আছে, এটাও কেটে দাও। l = 4 আছে, এটাও কেটে দাও, এটা তো এমনি বাদ চলে গেছে, বাকি রইলো এই দুটো। এবার এখানে বলেছে 4f অরবিটালের জন্য
যদি l ইকুয়ালস টু 3 হয় তাহলে ml এর ভ্যালু কি হবে? -3 থেকে শুরু হবে, -3, -2, -1, 0, +1, +2, +3। তাহলে এখানে l ইকুয়ালস টু 3 আছে, l ইকুয়ালস টু 3 আছে, m ইকুয়ালস টু +1 আছে, m ইকুয়ালস টু +4 আছে, +4 তো হবে না, তাহলে অপশন এ সঠিক উত্তর। ইজি না? বুঝতে পারলে ইজি। ঠিক আছে, এই ছকটা খেয়াল রাখবে যে ভ্যালু গুলো কোনটা থেকে কোনটা হতে পারে, এবং এই জিনিসটা খেয়াল রাখবে যে এল এর ভ্যালু যখন এস সেটা 0 সেটা এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। নেক্সট কোয়েশ্চেন, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড comes under which sector? হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড কোন সেক্টরের অধীনে আসে? কোঅপারেটিভ সেক্টর, প্রাইভেট সেক্টর, ফরেন সেক্টর নাকি পাবলিক সেক্টর? যখন আমি তোমাদের ক্লাসটা রেকর্ড করতে শুরু করছি তখন আমার বাড়িতে গেস্ট এসছে এবং কন্টিনিউয়াসলি আমার মানে ভাইজি হবে, সে বাইরে মানে কথা বলছে এবং আমি চেষ্টা করছি কত তাড়াতাড়ি ক্লাসটা শেষ করে আমি ওকে চটকাতে যাবো। তো মানে ও যখনই কথা বলছে আমি তখনই ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। তো যাই হোক, সঠিক উত্তর হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, সেটা তোমার আসছে আন্ডার পাবলিক সেক্টরে। ওকে, আন্ডার পাবলিক সেক্টরে আসছে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14, which of the following statement is correct regarding the socialist society in the economy? অর্থনীতিতে সমাজতান্ত্রিক সমাজের বিষয়ে কোনটি সঠিক? The government decide what goods are to be produced, সরকারি সিদ্ধান্ত নেয় যে কোন পণ্য উৎপাদন করা হবে। Distribution of goods under socialism is supposed to be based on what people need, সমাজতন্ত্রের অধীনে পণ্যের বন্টন মানুষের চাহিদার উপর ভিত্তি করে দেওয়া হয়। আমরা দুই ধরনের ইকোনমি দেখতে পাই, একটা হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি এবং একটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি। সোশ্যালিস্ট ইকোনমিতে সবসময় দেখা হয় যে মানুষের কি প্রয়োজন, মানুষের কি দরকার, এবং যা কিছু দরকার যা কিছু প্রয়োজন সেটা ইকুয়ালি যাতে ডিস্ট্রিবিউট হয়, এবং এখানে গভর্নমেন্টই সিদ্ধান্ত নেয় যে কোন ফ্যাক্টরিতে কি প্রডিউস হবে, কোনটা কি ডিস্ট্রিবিউট হবে, কি না হবে, সমস্ত সিদ্ধান্ত কিন্তু গভর্নমেন্টই নেয়। তো অপশন দুটোই এখানে ঠিক রয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন এবং আজকে লাস্ট কোয়েশ্চেন, what is the official reason given by the Britishers after the partition of Bengal in 1905? 1905 সালে বঙ্গভঙ্গের পর ব্রিটিশরা কি সরকারি কারণ দেখিয়েছিল? ইজি মুভমেন্ট অফ আর্মি, সেনাবাহিনী সহজ চলাচল, টু চেক দ্য এক্সট্রিমিস্ট অ্যাক্টিভিটিস, চরমপন্থী কার্যকলাপের পরীক্ষা করার জন্য, ইকোনমিক প্রসেস অর্থনৈতিক অগ্রগতির জন্য, নাকি অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনিয়েন্স প্রশাসনিক সুবিধার জন্য তারা বঙ্গভঙ্গ করছে? আসল কারণ পিছনে যাই হোক কিছু তো একটা অফিসিয়াল রিজন দেখাতে হবে যেটা ডকুমেন্টেড থাকবে, ওয়েল ডকুমেন্টেড। ইটস আ কাইন্ড অফ থিং যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কি ঘটে আর অ্যাকচুয়ালি কি লেখা হয়। একটা খুব ফেমাস কথা ছিল যে ইতিহাস কোথায় থাকে? ইতিহাস থাকে কাগজে, বইয়ের পাতায়। আমাদের মনেও থাকে, আমাদের মাথাতেও থাকে, কিন্তু সেটা বড় কথা নয় আমাদের মাথাতে কি থাকে। আমাদের বইয়ে কি থাকে, আমাদের লেখাতে কি থাকে, ডকুমেন্টে কি থাকে সেটা ম্যাটার করে। কারণ একটা টাইম পর তুমি চলে যাবে, তোমার সাথে সাথে তোমার স্মৃতিগুলো চলে যাবে, তোমার মাথাতে কি ছিল সেটাও চলে যাবে, কিন্তু ডকুমেন্টটা থেকে যাবে। এবং যার জন্যই আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি মানে সব থেকে বেশি টেম্পার করা হয় এই সমস্ত ডকুমেন্টকে, এবং একটা প্যারালালি একটা তোমার কি বলবো সত্যি মিথ্যে যাই হোক সেটা চালানো হয় নিজেদের ফরে রাখার জন্য জিনিসপত্র, যাতে ইন ফিউচার যখন এটা নিয়ে আলোচনা হবে তখন সেই ডকুমেন্ট গুলো না জানি সেটা সত্যি না মিথ্যা, তখন তার যাচাই করার জন্য কেউ থাকবে না, সেটা নিয়েই কিন্তু মানুষজন এগোবে। যেমন ধরো তোমার কেন রাজতরঙ্গিনীকে এত নির্ভরযোগ্য গ্রন্থ হিসেবে ধরা হয় ইতিহাসে? কারণ হচ্ছে রাজতরঙ্গিনী কোনো রাজার পৃষ্ঠপোষকতায় লেখা হয়নি। যখনই কেউ কোনো রাজার পৃষ্ঠপোষকতায় লিখছে, আজকে ধরো সাপোজ আজকে আমাদের এখানে যদি কোনো কেউ যদি ধরো তোমার সাপোজ আমাদের প্রাইম মিনিস্টার সম্পর্কে কোনো একটা বই লিখলো, তো ইটস অবভিয়াস যে প্রাইম মিনিস্টার সম্পর্কে তিনি ভালো ভালো কথাগুলোই লিখবেন সেখানে। মানে ইট ইজ ভেরি অবভিয়াস। খুব বড় গার্ডস যদি থাকে এবং তার যদি মৃত্যু ভয় না থাকে তাহলে সে একমাত্র সত্যি কথা, বা একটা মানুষের মধ্যে ভালো খারাপ সব থাকে, আমি বলছি না যে কেউ পুরো ভালো কেউ পুরো খারাপ। তো হয়তো প্রাইম মিনিস্টার ব্যাড হ্যাবিট আছে সে রাত্রিবেলা বেশি করে মানে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, এইটুকু কথাও লিখবে না। বাট যদি কোনো পার্সন কারোর পৃষ্ঠপোষকতা না লেখে ইন্ডিভিজুয়াল যারা ক্রিয়েটার হয় তাদের কাছে সেই ফ্রিডমটা থাকে। তো যাই হোক, এত কন্ট্রোভার্সির মধ্যে কথা বাড়িয়ে লাভ নেই। এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনিয়েন্সের জন্য তারা বঙ্গভঙ্গ করেছিলেন বলে
তোমার অফিসিয়াল রিজন দিয়েছিল। তো 15টা কোয়েশ্চেন হলো, কে কতগুলো অ্যান্সার করতে পারলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এটার পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। কার কেমন লাগছে ক্লাসেস সেটাও একটুখানি জানিও, এবং যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও তাহলে এই দুটো নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে।